আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লার্নিশনে আমি আছি মশিউর নিশান। এই ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 1 সেন্স অফ সেলফ, সেটার লেসন 2 গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। সো তার লেখা এই গল্পটা মেয়ে গল্পের নাম। সো এই শিরোনামের এই গল্পে আমরা শুরুতেই একটু বলে দিই, এইখানে আপনারা যা পাবেন সেগুলো হচ্ছে কথোপকথন। মা তার মেয়েকে পরামর্শ দিচ্ছে বা উপদেশ দিচ্ছে, এক কথায় জীবন সম্পর্কিত। সো এই উপদেশমূলক গল্পটা আমরা যখন পড়বো, এতে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। বিশেষ করে যারা মেয়ে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা বেশ হেল্পফুল হতে যাচ্ছে। সো শুরুতে আরও একটা কথা বলবো, আপনারা যারা নতুন আমাদের ভিডিওতে দেখছেন, আপনারা দ্রুতই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওসগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা না হয়। আর চলুন আর কথা না বাড়িয়ে ক্লাসটা করবো, এবং অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করবেন, তাহলে আজকে এই লেসন 2 পুরোটাই আপনাদের একদম কমপ্লিট করে দিব আমি এক ভিডিওতে। এটাকে আসলে পার্ট পার্ট করে দেওয়া যায়, অনেক বড় হয়ে যাবে, এই জন্য পার্ট করে দেওয়া যেত, বাট আমার ভালো লাগে না ব্যাপারটা। যেহেতু আপনারা যারা রিয়েলি পড়তে চান তারা কিন্তু পার্ট করে দিলেও পড়বেন, না পার্ট করে দিলেও পড়বেন। কেননা আপনারা যদি এমন হয় যে একসাথে আমার আধা ঘন্টা বা 40 মিনিটের একটা ভিডিও দেখতে খুব বোরিং ফিল হচ্ছে, সো আপনি অর্ধেক দেখে সেটা রেখে দেন, পরবর্তীতে আবার অর্ধেক দেখবেন। এটার জন্য আলাদা একটা পার্ট এবং সেটা খুঁজে বের করা খুব ঝামেলার মনে করি। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে আসছি। সো শুরুতে বলেছি এটা কথোপকথন এবং মা মেয়েকে উপদেশ দিচ্ছে। সো শুরু থেকে উপদেশ শুরু। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে, সোমবারে তোমার সাদা কাপড়গুলো ধুয়ে ফেলো। অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ, এবং স্টোন বলতে পাথর, হিপ বলতে এখানে স্তূপ, এবং সেগুলো পাথরের স্তূপের উপরে শুকাতে দাও। ওয়াশ দ্য কালার ক্লথস অন টিউসডে, অথবা টিউসডে, তোমার যে রঙিন কাপড়গুলো রয়েছে সেগুলো মঙ্গলবারে কেচে দাও বা ধুয়ে দাও। অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথস লাইন টু ড্রাই, এবং সেগুলো মানে আমরা যেটাকে বলি কাপড় শুকানোর জন্য যে দড়িটা ব্যবহার করা হয়, সেই দড়িতে শুকাতে দেওয়ার জন্য বলা হয়েছে। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান, খালি মাথায় কখনো অনেক সূর্য বা রোদ যখন থাকে তখন বাইরে হাঁটাহাঁটি করা যাবে না। কুক পাম্পকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। ওকে, সো তারপরে বলেছে যে যে পামকিন বলতে এখানে কুমড়া, মিষ্টি কুমড়ার কথা বলছে। মিষ্টি কুমড়ার ভাজি, ফ্রিটার্স বলতে এখানে ভাজির কথা বলা হয়েছে। পামকিনের যে ভাজি সেটা করো ভেরি হট সুইট অয়েল, মিষ্টি যে তেলগুলো রয়েছে সেগুলোর ভেতরে। সোক ইয়োর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ, এবং সোক বলতে এখানে ভেজানো বা চুবানো, শুকাতে দিতে বেশি জায়গা নিবি না এরকম। সেই ড্রেসগুলোকে পানিতে ডুবাইতে বলছে লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ, এবং সেগুলো যখনই আপনি মানে ড্রেসটা চেঞ্জ করে ফেলতেছেন, সবসময় নিজের ড্রেস চেঞ্জের পর সেগুলোকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে বলেছে, মানে এক কথায় ধুয়ে দিতে বলছে। ওকে, ওয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ বি শিওর দ্যাট ইট ডাজ নট হ্যাভ গাম ইন ইট, এবং যখন তুমি কোনো সুতির জামা কিনছো তখন অবশ্যই বি শিওর দ্যাট, এটা অবশ্যই নিশ্চিত হইতে হবে যে এটাতে কোনো ধরনের আঠা জাতীয় কিছু নাই। বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ, কারণ যদি এখানে আঠা জাতীয় কোনো কিছু থাকে তাহলে এটা যখন ধুয়ে দেওয়া হবে তখন এটা কিন্তু খুব বেশি এটা ভালো থাকবে না, আসলে নষ্ট হয়ে যাবে, এই কথা বোঝাচ্ছে। সোক সল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক ইট, সো যে সামুদ্রিক নোনা পানির যে মাছগুলা থাকে অথবা লবণে চুবানো কোনো মাছ হইতে পারে, সেটাকে পানির ভেতরে সারা রাত ডুবিয়ে রাখতে বলা হয়েছে রান্না করার পূর্বে। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল, এটা কি সত্য যে তুমি স্কুলে বেনা, বেনা হচ্ছে এক জাতীয় গান, ঠিক আছে, এটা ক্যারিবিয়ান একটা ঐতিহ্যবাহী গান তাদের। সো যেটার আবার চার্চে অথবা সানডে স্কুলে গাওয়া নিষেধ, হ্যাঁ গাওয়া যায় না আর কি। সো এই গানটা সে গায় কিনা এটা জিজ্ঞাসা করছে তার মেয়েকে মা। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ওন টার্ন সামওয়ান এলস স্টোমাক, এখানে বলছে অলওয়েজ ইট ইউর ফুড, সবসময় তুমি তোমার খাবার খাও এবং এমনভাবে সেই খাবারটা খাও যাতে করে অন্য আরেকজন যদি সেই খাবারটা খাইতে আসে, এসে যদি কোনো খাবারই না পায় তাইলে কি হবে, সে তার মানে সে ফিরে যাইতে হবে না, এবং তার স্টোমাকে, তার পেটে আমরা ধরতে চাই, তো সেখানে কোনো কি খাবারই পড়তেছে না বা সে কোনো খাবারই পাচ্ছে না, তাকে ঘুরে যেতে হচ্ছে, এরকমটা যেন না হয়। খাবারগুলো সবসময় ভেবে খাইতে হবে যে এই খাবার দিয়ে কয়জন খেতে হবে বা কয়জনের জন্য খাবারটা রাখা আছে, সে অনুপাতে আপনাকে খাবারটা খাইতে হবে। এটা মা মেয়েকে বলছে। অন সানডে ট্রাই টু ওয়াক লাইক আ লেডি, রবিবার করে
একজন মেয়ের মতো করে, মহিলার মতো করে হাঁটার কথা বলা হয়েছে। নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং। একজন নোংরা মেয়ের মতো করে নয়, একজন ভদ্র মহিলার মতো করে হাঁটার কথা বলা হয়েছে। ওকে, অ্যান্ড ইউ আর সো বেন্ট অন, বেন্ট বলতে এখানে আমরা জানি যে বাঁকা, তাই না? কিন্তু এই জায়গাতে আমরা বেন্ট বলতে ঝোঁক বা ঝুঁকে পড়ার ব্যাপারটা বোঝানো হচ্ছে এই জায়গাতে, যে তোমার হাঁটা চলার ভিতরে অনেকটা এরকম ফিল করি যে তুমি একটু ঝুঁকে পড়ছো, নোংরা মেয়েদের মতো করে হাঁটা চলার ব্যাপারটা তোমার দেখা যাচ্ছে, সো সেটা করা যাবে না। এরপরে কি দেখেন, ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল, এবং অবশ্যই রবিবার স্কুলে এই বেনা সং এইটা গাওয়া যাবে না। ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ রেড বয়েজ, তুমি অবশ্যই কথা বলবা না কাদের সাথে? ওয়ার্ফ রেড বয়েজ বলতে এখানে বাজে ছেলেদের কথা বলা হয়েছে, তাদের সাথে। নট ইভেন টু গিভ ডিরেকশনস, এবং তারা যদি কখনো তোমার কাছ থেকে কোনো দিক নির্দেশনা চায় সেটাও তুমি বলবা না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, কখনো রাস্তায় ফল খাবে না। ফ্লাইস উইল ফলো ইউ, কারণ এটা এটা যদি তুমি করো তাহলে ফ্লাইস বলতে এখানে মাছি বুঝিয়েছে, মাছি তোমাকে অনুসরণ করবে। ওকে, বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। এখন এই কথাটা বলেছে হচ্ছে মেয়ে, হ্যাঁ, এই কথাটা টোটালটাই বলছে হলো মেয়ে। ওকে, যে আমি তো সানডেতে স্কুলে বা এমনি সানডেতে কখনোই বেনা সং গাই না। তখন আবার দেখি তারপরে তার মা কি বলে, দিস ইজ হাউ টু স অন এ বাটন। সো এই উপরের কথাটা, বাট আই ডোন্ট সিং বেনা অন সানডে অ্যাট অল অ্যাট নেভার ইন সানডে স্কুল, এই কথাটা সে হয়তো তার মাকে সরাসরি বলেছে, আবার সে মনে মনে এটা নিজে নিজে বলতে পারে যে আমার মা তোমাকে এটা বলে বলতেছে বা বকতেছে একটু করে, কিন্তু আমি তো এটা কখনোই গাই না, এরকম মনে মনে হয় না কথা সেরকম। দিস ইজ হাউ টু স অন এ বাটন। তারপরে মা দেখাচ্ছে যে কিভাবে একটা বাটন কি করবে, সেলাই করবে। স মানে হচ্ছে বুনন করা বা সেলাই করা। ওকে, this is how to make a buttonhole for the button you have just sewed on, এবং এইভাবে যে আমরা বোতাম লাগানোর পরে বোতাম যেখানে আমরা লাগাই দিব, শার্টের কথা যদি আমি বলি, এক পাশে বোতাম এবং আরেক পাশে বোতাম লাগার জন্য একটা ছোট্ট ফুটো থাকে, সেটা কিভাবে তৈরি করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে, এবং বলেছে তুমি এরকম কিন্তু একটা করেছো, এই যে এই লাস্ট এইটুকু, যে দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সউড অন, এবং তুমি এরকম যে বাটনটা এখনই তুমি সেলাই করেছো সেটার জন্য। হ্যাঁ, দিস ইজ হাউ টু হেম আ ড্রেস ওয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন। হেম বলতে এখানে আঁচল বা ওড়না বোঝানোর চেষ্টা করেছে, মা হয়তো দেখিয়ে দিচ্ছেন যে দেখো এইভাবে তুমি ওড়নাটাকে রাখবা, বা তুমি যখন ড্রেস আপ করবা তখন ওড়নাটা যেন এরকম থাকে। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইয়োর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, এবং প্রিভেন্ট মানে বিরত রাখা বা প্রতিরোধ করা, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে, মানে নিজেকে সেখান থেকে দূরে রাখার ব্যাপারটা বলেছে, যে এইভাবে যদি তুমি ওড়নাটা ব্যবহার করতে পারো তাহলে তুমি নিজেকে দূরে রাখতে পারবে নোংরা মেয়েদের মতো দেখা থেকে, মানে নোংরা মেয়েদের মতো দেখতে যেন তোমাকে না লাগে, সেই জন্য তোমাকে ওড়নাটা এভাবে নিতে হবে। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, আমি জানি তুমি ওই নোংরা মেয়েদের মতো হওয়ার জন্য বেশ ঝোঁক তোমার রয়েছে, বা তুমি ওই দিকটা মনে হয় একটু বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, এটা কিন্তু ওর মা বারবার বলতেছে, হ্যাঁ, কারণ সে মা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত বা এটা নিয়ে খুবই সচেতন। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজ নট হ্যাভ এ ক্রিজ। এইভাবে তখন মা আবার এখন দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তার বাবার যে খাকি শার্টটা রয়েছে সেটাকে আয়রন করতে হবে, ইস্ত্রি করতে হবে, যেন করে সেটা কি হয় না, ক্রিজ বলতে এখানে বোঝাচ্ছে ভাঁজ, ভাঁজ পড়া, এই যে এই ক্রিজ বলতে এখানে বোঝাচ্ছে ভাঁজ পড়া, যেন সেটা ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রিজ, এবং এইভাবে তুমি তোমার বাবার এই যে খাকি কাপড়ের যে প্যান্ট রয়েছে বা খাকি রঙের যে প্যান্ট রয়েছে সেইটা আয়রন করবা, ইস্ত্রি করবা, যাতে করে সেটাতে ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা, এবং এইভাবে তুমি, ওকরা এক জাতীয় ফসল বলতে পারি আমরা, সো এই ওকরা তুমি এইভাবে উৎপাদন করবে ফার ফ্রম দ্য হাউস, এবং এটা অবশ্যই তোমার বাড়ি থেকে যেন অনেক দূরে হয়। হ্যাঁ, বিকজ ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্টস, কারণ এই ওকরা ট্রিতে, হারবার্স বলতে আসলে আশ্রয়স্থল বা বাসস্থান বোঝানো হয়, মানে এই হারবার ট্রিতে এই লাল পিঁপড়ারা বসবাস করে, এই জন্য এটাকে বাড়ি থেকে দূরে চাষ করতে হয়, নাহলে বাড়িতেও লাল পিঁপড়ার একটা আক্রমণ হতে পারে। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন, ড্যাশিন বলতে এখানে আসলে বোঝানোর চেষ্টা করছে যে কচু অথবা এই টাইপের কিছু, হ্যাঁ, কচু জাতীয় বলবো না, কচু আর কি। হ্যাঁ, মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার অর এলস ইট মেক্স ইউর থ্রট ইচ,
মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, মানে এটা অনেক পানি থাকবে এরকম একটা অবস্থান থেকে যেন এটা আনতে পারো বা উৎপাদন করতে পারো, না হলে কিন্তু এটা তোমার কি গলা, এই যে থ্রোট বলতে আসলে গলার কথা বোঝানোর চেষ্টা করতেছে, মানে এটা গলা ধরার যে ব্যাপারটা, চুলকানোর যে ব্যাপারটা সেটা বলেছে। ইচিং বলতে আমরা চুলকানো বলতে পারি, হ্যাঁ। হোয়েন ইউ আর ইটিং ইট, মানে যখন তুমি এটা খাবে তখন তোমার গলা চুলকাতে পারে। দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার, এইভাবে তুমি ঘরের কর্নার বা ঘরের যে কোণা রয়েছে সেগুলো ঝাড়ু দিবে অথবা সেগুলো পরিষ্কার করবে। এখানে এইটা নিয়ে কোনো ঝামেলা নাই, ওকে। তারপরে দেখেন, দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস, এইভাবে তুমি পুরো বাসা পরিষ্কার করবে। দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড, এইভাবে তুমি ইয়ার্ড বলতে উঠানটা পরিষ্কার করবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, এইভাবে তুমি হাসবে যাকে তুমি খুব বেশি পছন্দ করো না। অথবা এই স্মাইল দিয়ে এখানে কথা বলার ব্যাপারটাও বোঝানো হতে পারে, ঠিক আছে। দুইটাই আমরা ধরে নিই। স্মাইল দিয়ে হাসার কথা, সরাসরি হাসা ব্যাপারটা বুঝিয়েছে যে যাকে তুমি একদম পছন্দ করো না তার সাথে কিভাবে হাসবে, এবং এটাও বলতে পারি যে যাকে তুমি পছন্দ করো না তার সাথে তুমি কিভাবে কথা বলবে, হ্যাঁ। এরকম দুইটাই এটার মিনিং প্রকাশ করে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক এট অল, এবং এইভাবে তুমি কারোর সামনে হাসবে অথবা তাদের সাথে কথা বলবে যাদেরকে মানে খুব ডোন্ট লাইক, যাদেরকে তুমি পছন্দ করো না, ঠিক আছে। মানে অল্প একটু পছন্দ করো না। ডোন্ট লাইক টু মাচ আগেরটা ছিল একদমই পছন্দ করো না, খুবই অপছন্দ করো, এটা মোটামুটি অপছন্দ করো এরকম মানুষের সাথে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, এবং এইভাবে তুমি আরেকজনের সাথে সেই জনের সাথে কথা বলবে বা হাসবে যাকে তুমি সম্পূর্ণভাবে পছন্দ করো। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর টি, এইভাবে তুমি কাউকে যদি চা আপ্যায়ন করো টেবিলটা সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ডিনার, এইভাবে তুমি কাউকে যদি রাতের খাবারটা পরিবেশন করো তাহলে টেবিলটা সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্ট্যান্ট গেস্ট, এবং এইভাবে তুমি টেবিলটা সাজাবে কাউকে রাতের খাবার দিতে গেলে যদি তারা হয় গুরুত্বপূর্ণ কোনো অতিথি, হ্যাঁ। তো তারপর বলছে দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর লাঞ্চ, এবং এইভাবে তুমি লাঞ্চের সময় মানে দুপুরে খাওয়ার সময় টেবিলটা সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ব্রেকফাস্ট, এবং এইভাবে তুমি সকালবেলার যে খাবারটা থাকে নাস্তা সেই সময় টেবিলটা সাজাবে। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, এইভাবে তুমি আচরণ করবে যখন একজন অপরিচিত মানুষ আসবে বা যিনি তোমাকে চেনে না তার সামনে। অ্যান্ড দিস ওয়ে দে ওন্ট রেকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেনস্ট বিকামিং, এবং এটা যদি তুমি ফলো করো, এই বিহেভটা, এই আচরণটা করো, তাহলে তারা রেকগনাইজ বলতে এখানে চিনতে পারার বা বুঝতে পারার ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে তারা তোমাকে বুঝতে পারবে না বা তোমাকে চিনতে পারবে না, হ্যাঁ। এবং এর মাধ্যমে কিন্তু তুমি যে স্লাট বা নোংরা মেয়ে হওয়ার যে ব্যাপারটা সেখান থেকে তুমি কিন্তু বেঁচে থাকতে পারবে, হ্যাঁ। এটা বোঝানো হয়েছে। বি শিওর টু ওয়াশ এভরিডে, মানে ওয়াশ বলতে এখানে পরিষ্কার থাকার কথা বলা হইতে পারে, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে বলছে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড, এবং যদি এটা এমনও হয় যে তোমার নিজের থুতু, এখানে স্পিড বলতে থুতু বলার চেষ্টা করা হচ্ছে, ধরেন যে আপনার মানে হাত ধোয়ার যে ব্যাপারটা, ক্লিনলিনেস যেটা, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেখানে আপনার হঠাৎ করে আপনার থুতু আপনার হাতেই পড়ে গেল, সো আপনি কি হাত না ধুয়ে ওটা মুছে ফেলবেন? এরকমটা না, এখানে এইটা মেনশন করার চেষ্টা করছে যে যদি এমন হয় তোমার থুতুও পড়েছে তারপরে তোমাকে ওয়াশ করতে হবে হাতটা, মানে যেখানেই পড়বে সেখান থেকে তোমাকে সেটা পরিষ্কার করার ব্যাপারটা মাথায় রাখতে হবে। তারপর ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেল, স্কোয়াট বলতে এখানে বসার কথা বলা হয়েছে, যে কখনোই মার্বেল খেলা তো আমরা দেখেছি, সো মার্বেল খেলার জন্য ওইভাবে বসবা না, হ্যাঁ। ইউ আর নট আ বয়, তুমি ছেলে নও। ইউ নো, তুমি জানো। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, কারোর কাছ থেকে মানে ফুল নিবে না বা অন্য কারোর গাছ থেকে ফুল উঠাবে না। ইউ মাইট ক্যাচ সামথিং, তুমি অন্য কিছু নিতে পারো, ওকে। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস, কখনোই কালো পাখিদের দিকে পাথর ছুঁড়ে মারবে না, বিকজ ইট মাইট নট বি আ ব্ল্যাকবার্ড অ্যাট অল, কারণ এটা অনেক সময় কালো পাখি নাও হইতে পারে। দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং, এইভাবে তোমাকে একটা রুটির বা পাউরুটির পুডিং তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু মেক ডোকোনা, ডোকোনা হচ্ছে এক জাতীয় খাবার, এইভাবে তোমাকে এই খাবারটা বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক পেপার পট, এইভাবে তুমি এই গোলমরিচ রাখার জন্য বা মরিচ রাখার জন্য যেই পাত্রটা সেটা তৈরি করবা। দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর এ কোল্ড, এইভাবে তুমি ঠান্ডা বা সর্দির জন্য ঔষধ তৈরি করবা, একটা ভালো ঔষধ তৈরি করবা। দিস ইজ হাউ টু ক্যাচ ফিশ, এইভাবে তোমাকে মাছ ধরতে হবে বা মাছ ধরবা তুমি। দিস ইজ হাউ টু থ্রো
ব্যাক আ ফিশ ইউ ডোন্ট লাইক, এবং এইভাবে তুমি যেই মাছটা ধরবে সেই মাছটা তোমার যদি পছন্দ না হয় তাহলে সেটাকে ছুঁড়ে মারবে বা ছেড়ে দিবা পুনরায় পুকুরে বা নদীতে। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, এবং এইভাবে যদি তুমি সবকিছু মেনে চলো তাহলে তোমার উপরেও এই খারাপ কোনো কিছু আসবে না, হ্যাঁ, খারাপ কোনো কিছুর সম্মুখীন তুমি হবে না। দিস ইজ হাউ টু বুলি আ ম্যান, এইভাবে তুমি একজন মানুষকে তিরস্কার করতে পারো বা জ্বালাইতে পারো, উত্তক্ত করতে পারো, বুলি, ঠিক আছে, এটার মানে হচ্ছে দিস ইজ হাউ আ ম্যান বুলিজ ইউ, এবং এইভাবে একজন মানুষ অন্য মানুষ তোমাকে উত্তক্ত করতে পারে বা বিরক্ত করতে পারে। দিস ইজ হাউ টু লাভ আ ম্যান, এইভাবে একজন মানুষকে ভালোবাসতে হয়। অ্যান্ড ইফ দিস ডাজ নট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, এবং এটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে সেখানে আলাদা আরও ওয়ে রয়েছে, আরও পথ রয়েছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, এবং যদি সেটা কাজ না করে, হ্যাঁ, তাহলে কখনোই সেখান থেকে ফিল টু ব্যাড বলতে কি মন খারাপ করবে না বা সেখান থেকে কষ্ট পাবে না ফিরে আসতে। ওকে, দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য ইয়ার, এইভাবে তোমাকে উপরের দিকে, উপর বলতে আসলে বাতাসের দিকে বলা হয়েছে। ধরেন প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে, আপনি ওই যেদিক থেকে বাতাস বয়ে আসতেছে আপনার চোখে মুখে লাগতেছে সেই দিকে আপনি থুতু দিলেন, তাইলে কি থুতুটা আপনার চোখে মুখে আসার সম্ভাবনা আছে, সেটাই বলছে। এইভাবে তুমি এই বাতাস যদি বয়ে চলে সেখানে তুমি থুতু ফেলতে পারো। ইফ ইউ ফিল লাইক ইট, যদি তুমি এটা পছন্দ করো আর কি, বা ইচ্ছা করো আর কি, পছন্দ না, ফিল লাইক বলতে আসলে পছন্দ বোঝায়, এই ফিল লাইক বলতে পছন্দ করা বোঝায় বা সরি ইচ্ছা করা বোঝায়, হ্যাঁ। ওকে, অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজ নট ফল অন ইউ, এবং থুতু যদি তুমি ফেলেও দাও তারপরে এইভাবে তুমি সরে দাঁড়াবা খুব দ্রুত যাতে করে সেটা তোমার উপরে এসে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, এইভাবে তোমাকে মানে শেষ সাক্ষাৎ করতে হবে বা শেষ সাক্ষাৎ যদি কারোর সাথে করতে হয় এভাবে সেটা করতে পারো তার সাথে। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, স্কুইজ বলতে এখানে একটু চাপ দিয়ে দেখা, আঙুল দিয়ে চাপ দিয়ে দেখা। সো সবসময় যখন রুটি বা পাউরুটি নিতে যাবে তখন একটু চাপ দিয়ে, আঙুল দিয়ে চাপ দিয়ে দেখবা এটা একদম প্রাণবন্ত আছে কিনা বা কেবলই তৈরি হয়েছে কিনা, এরকম বোঝার জন্য আর কি। বাট হোয়াট ইফ দ্য, কেবলই বলবো না, মানে রিসেন্ট হয়েছে কিনা। ওকে, বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, এই জায়গায় একটু ব্যাপার আছে, আমরা এটাকে একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। এখানে বলেছে যে যদি, এটা হলো মেয়ে মনে মনে বলতেছে, ঠিক আছে, মনে মনে বলছে মেয়েটা যে কিন্তু তখন কি হবে যদি বেকার যিনি এটা তৈরি করেন তিনি আমাকে এই ব্রেডটাতে হাত দিয়ে ছুঁয়ে দেখতে দিবে না, ঠিক আছে। এই ব্যাপারটা ও মনে মনে বলতেছে ধরতে পারি আমরা, অথবা সে তার মাকে বলতেছে যে যদি এরকম হয় যে বেকার আমাকে এটা হাত দিয়ে ছুঁয়েই দেখতে দিল না, তারপরে সেটা তো একটু চাপ দিয়ে দেখা তো পরের কথা। তখন মা কি বলছে দেখেন, ইউ মিন টু সে দ্যাট, তুমি এটা বলার চেষ্টা করছো যে আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ উম্যান হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, মানে তুমি এটা বলার চেষ্টা করতেছো যে তুমি এমন টাইপের মেয়ে হয়ে যাচ্ছ যাতে করে বেকারও, মানে ওই রুটি তৈরিকারক যিনি আছেন তিনিও তোমাকে তার তৈরি করা রুটিতে হাত দিতে দিচ্ছে না। মানে একটা কোয়েশ্চেন সূচক এখানে বলেছে এবং একটু নেগেটিভ ভাবে একটা সুরে কথাটা আসছে যে তুমি এইটা যে বলতেছো যে বেকার তোমাকে হাত দিতে দিবে না, কেন দিবে না? অবশ্যই তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো অবশ্যই দিবে। কিন্তু তুমি কি এটা মনে করতেছো যে তুমি এমন একটা মেয়ে হতে যাচ্ছ বা চলেছো হইতে যার মাধ্যমে তোমাকে দেখে একজন বেকারও বলবে এই আমার এই বানানো রুটিতে তুমি হাত দিও না, এরকম কি তুমি ভাবছো? এই কোয়েশ্চেনটা করে কিন্তু এই প্যাসেজটা এখানে শেষ হয়েছে। আশা করি প্যাসেজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা এই নাম্বার সেকশন নিয়ে আলোচনা করব। এটা আমি কোয়েশ্চেন আলাদা করে রেখেছি, আমি সেখানে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের ইজি হয় পড়তে। দেখুন আপনাদের জন্য এগুলো তৈরি করেছি, যথেষ্ট সময় লেগেছে অবশ্যই। একটু বড় করে দিলাম। এই দেখেন ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার 2025 ওয়ার্ড মিনিংস, এই যেটা আমরা পড়ছি সেটার, হ্যাঁ, ওয়ার্ড মিনিংসটা আমরা পাচ্ছি এখানে দেখেন। হিপ মানে স্তূপ, ফ্রিটার্স মানে ভাজি, সোক মানে ভেজানো, স্লাট নোংরা নারী, ওয়ার্ফ রেড বয় বাজে ছেলে, ফ্লাইজ মাছি, হেম ওড়না আঁচলের প্রান্ত, ক্রিজ ভাঁজ করা, বেন্ট ইজ হারবার, সবগুলো এভাবে দিয়ে রেখেছি, জাস্ট আপনারা এখান থেকে উঠিয়ে নিতে পারেন। ওকে, সো আমি নিচের দিকে আসছি। এই যে ইউনিট 1 লেসন 2 গার্ল অ্যাক্টিভিটি এ, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। এখানে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে দেখেন, ইজ ইট আ স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার, এটা কি একজন মা এবং মেয়ের গল্প? আমি উত্তর দিয়েছি দেখেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই, প্রত্যেকটা না, এই কোয়েশ্চেনের দুইটা পার্ট আছে দেখেন। প্রথম পার্টের উত্তর ইয়েস ইটস আ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার, হ্যাঁ এটা হচ্ছে মা এবং মেয়ের একটা গল্প। ওকে, পরের পার্টে কি বলছে, ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ, এখানে ফ্যামিলিয়ার বলতে বোঝানো হচ্ছে যে তাদের মধ্যে গভীর সম্পর্ক বা তারা খুব আপন,
তোমার কাছে কি এটা মনে হয়েছে? তো আমি বলব, "ইয়েস, অবশ্যই মনে হয়েছে। অ্যাকর্ডিং টু দেয়ার স্পিচেস" এবং তাদের যে কথাবার্তা শুনলাম তাতে আমার মনে হয়েছে তারা খুবই আপন। কেননা আপন না হইলে কখনোই এতটা কেয়ারফুল হয়ে এই অ্যাডভাইস গুলো কেউ কাউকে দেয় না। রাইট? আই ক্যান সে দে আর রিয়েলি ফ্যামিলিয়ার। দেখেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একেকজন টিচার একেক রকমভাবে দিয়ে দিতে পারে। সো এটা একদম এক্সাক্ট নয়। আপনার কাছে কেমন মনে হয়েছে আপনি সেটা এখানে তুলে ধরবেন। এই কোয়েশ্চেনস গুলো কিন্তু আপনাদের এক্সামেও আসবে না। কারণ এটা হলো টোটালি এই প্যাসেজটা আপনি কতখানি বুঝেছেন সেটা মানে নির্ণয় করার জন্য দেওয়া। সো আমার কাছে এভাবে আমার উত্তর দিতে ভালো লেগেছে বা আমি পছন্দ করেছি এবং একটু ছোটখাটো করে প্লাস একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা চাইলে আমার এটা ফলো করতে পারেন। ওকে। সো এবার আমরা ২ নাম্বার কোয়েশ্চেন যদি আসি, হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? স্পিকার অ্যান্ড লিসেনার এখানে বলতে আমরা বোঝাবো ওই যে মা এবং মেয়ের। ওকে? এই ২ জনের যে কালচারাল আইডেন্টিটি সেটা কি? তারা কোন সংস্কৃতির আসলে মানে পরিচয় বহন করে, হ্যাঁ? কোন সংস্কৃতির মানুষ? সো এখানে সোজাসাপটা আমি ছোট্ট উত্তর দিয়েছি। দেখেন এটা বড় করে লেখা যায়। আমি লিখব না। দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার ইজ রিলেটেড টু ক্যারিবিয়ান কালচার। এটা আসলে ক্যারিবিয়ান একটা সংস্কৃতির সাথে মিলে যায়। আ কেননা তাদের সংস্কৃতিতে এই খাবার-দাবার রয়েছে বা এখানে বেশ কিছু আমরা কথাবার্তা পেয়েছি। এখানে রেফারেন্স হিসেবে ওই কথাগুলো দিতে পারি। যেমন আ ডুকোনা যেটা ডোকোনা একটা খাবারের কথা বলেছি। সল্ট ফিশ এটা বলা যাইতে পারে। হ্যাঁ? তারপরে হচ্ছে আম আবার আমরা যদি এই যে বেনা, বেনা এই নিচে দেওয়া আছে। বেনা এই সংটা এগুলো যদি বলা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ক্যারিবিয়ান সংস্কৃতির সাথে যায়। সো আইডেন্টিটিটা হচ্ছে ক্যারিবিয়ান সংস্কৃতির। তো আবারও বলে দিচ্ছি উত্তর একেকজনের একেক রকম হইতে পারে। আপনারা জাস্ট যেটা ইচ্ছা ফলো করবেন, হ্যাঁ? ৩ নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ বেনা? বেনা হচ্ছে এক ধরনের গান। আনসারটা দিয়েছি দেখেন, বেনা ইজ আ জনরা অফ অ্যান্টিগুয়ান অ্যান্ড বারবুডান ফোকস ফোক মিউজিক। ওকে? সো এখানে আমরা বলতে পারি বেনা ইজ আ জনরা অফ অ্যান্টিগুয়ান অ্যান্ড বারবুডান ফোক মিউজিক। এই যে ক্যারিবিয়ান মিউজিক যদি আমি বলি তাও হবে, হ্যাঁ? উত্তর তাও হবে। ক্যারিবিয়ান ফোক মিউজিক তাও চলবে। কোনো অসুবিধা নেই। এটা একদম অরিজিনাল যেইটা সেটা নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ? এজন্য এইটুক দিয়েছি। এটাও কিন্তু বড় করে লেখা যায়। বাট আমি লিখি নাই। যেমন আমি এখানে আরো ১ লাইন যুক্ত করতে পারি যে দিস সং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন চার্চ। ওকে? এটা চার্চে খুবই ইয়ে করা হয়। এটা গাওয়া নিষেধ রয়েছে বা গাই না তার এক কথায়। এভাবে আমরা বলতে পারি। ওকে? সো ৪ নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াট ইজ দ্য ইম্পোর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? একটা গল্পের ভেতরে জেন্ডার মানে ছেলে-মেয়ে এই ব্যাপারটা গল্পের ক্যারেক্টারস গুলো ছেলে নাকি মেয়ে এটা কতখানি গুরুত্ব বহন করে? আমি এটা দেখেন আমার মতো করে উত্তর দিয়েছি। এটা কিন্তু আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব। আলাদা, আলাদা রকমের উত্তর হবে বিভিন্ন টিচারের। সো জেন্ডার ক্যান প্লে আ ক্রুশাল রোল ইন শেপিং দ্য থিমস। ক্রুশাল বলতে খুবই গুরুত্বপূর্ণ আ ভূমিকা। রোল বলতে ভূমিকা, ইন শেপিং দ্য থিমস। একটা গল্পের থিম থাকে। একটা মূল একটা বিষয়বস্তুর উপরে কিন্তু গল্পটা লেখা হয়। সেটাকে ঠিকঠাক একটা আ রূপ দিতে, তারপরে ক্যারেক্টারস গুলোকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে অ্যান্ড ডায়নামিক্স অফ দ্য স্টোরি এবং সেই স্টোরিটাকে একদম প্রাণবন্ত বা একদম ঠিকঠাকভাবে আ লিখার ক্ষেত্রে এই ছেলে অথবা মেয়ে বা ক্যারেক্টারাইজেশন করাটা খুবই ইম্পোর্টেন্ট এবং এটা গুরুত্ব বহন করে। তার পরের অংশ কি? ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয় উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস? এখানে বলছে যদি এই গার্ল আমরা যে লেসনটা বা গল্পটা পড়লাম এর ভেতরে যে আমরা দেখলাম মা এবং মেয়ে আছে, তাই না? সো এই মা এবং মেয়ে না থেকে যদি মা এবং ছেলে হতো, তাহলে মা কি তার ছেলেকে এই একই ধরনের উপদেশ দিত? নো, কখনোই না। হয়তো আলাদা উপদেশ দিত। কারণ আ ছেলে এবং মেয়ের কাজের কিছুটা তো তফাৎ অবশ্যই আছে, তাই না? সো আমি কি লিখেছি দেখেন? নো। ইফ দ্য গার্ল ইন দ্য গার্ল ওয়্যার এ বয়, যদি এই গার্ল স্টোরিতে যে ক্যারেক্টার মেয়ে ছিল সে যদি ছেলে হইতো ক্যারেক্টারটা, দ্য মাদার উড বি টেলিং হিম ডিফারেন্ট থিংস অ্যাকর্ডিং টু হিজ এজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। তার মা তাকে অন্য কিছু বলতো অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে, কি অনুসারে? তার বয়স এবং তার কর্মকাণ্ড অনুসারে তাকে অন্য কিছু বলতো। ঠিক আছে? আমি কিন্তু একটু সবসময় চেষ্টা করেছি ছোট্ট করে উত্তর দেওয়ার এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, হ্যাঁ? আপনাদের যাতে সুবিধা হয়। ওকে, এবার যদি আমরা ৫ এ চলে আসি। ৫ এ চলে আসলে আমরা দেখব ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দ্য মাদার। যদি মা এবং মেয়ের মধ্যে কথা হচ্ছিল, সো সেখানে যদি মা না থেকে বাবা বাবা কথা বলতেন তাহলে কি বলতো? হ্যাঁ? এই কথা বলছে, উড হি সে দ্য সেম? তাহলে কি তিনি একই ধরনের কথা বলতো? কখনোই না। মা একরকমভাবে কথা বলবে মেয়েকে, বাবা আবার মেয়েকে অন্যরকম ধরনের কথা বলবে। সো আমি এখানে শুরুতে দিয়েছি দেখেন, নো। ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দ্য মাদার। ইনস্টেড অফ মানে হলো পরিবর্তে। হি উড সে অ্যাবাউট রেসপন্সিবিলিটি, মেন্টালিটি অফ হার্ড ওয়ার্ক, পেশেন্স অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। বাবা যদি মায়ের জায়গায় থাকতো তাহলে তিনি হয়তোবা তাকে দায়িত্বশীলতা নিয়ে বলতেন, কঠোর পরিশ্রম সম্পর্কে বা কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বলতেন, ধৈর্য নিয়ে বলতেন এবং অন্যান্য আরও কর্মকাণ্ড নিয়ে কথা বলতেন। সো
সোজা সোজা উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি চলে আসি এই যে আমাদের যে অ্যাক্টিভিটি বি রয়েছে সেটা, ওখানে বইয়ের ভিতরে কিন্তু এটাই লেখা আছে। Question: Group work. Make a list of foreign and unfamiliar objects mentioned in the story and make short notes on them in small groups. এখানে বলেছে যে এই স্টোরির ভিতরে আমরা কিছু অপরিচিত যে শব্দগুলো পেয়েছি এবং বিদেশি শব্দগুলো পেয়েছি, যেমন আমি বললাম যে বেনা, ডুকোনা, এগুলা সল্ট ফিশ, এগুলো কিন্তু অপরিচিত শব্দ। সো এগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করতে বলেছে এবং সেগুলোর উপরে একটা শর্ট নোট তৈরি করতে বলেছে। সো আমি উত্তরটা এখানে দিয়ে দিয়েছি, দেখুন আপনাদের জন্য। আপনারা চাইলে 4-5টা এরকম ওইখান থেকে ওয়ার্ড চুজ করতে পারেন, আমি জাস্ট 2টা করে দিয়েছি। হ্যাঁ, সো বোঝানোর জন্য। এটা কিন্তু 4-5টা করতে হবে এমন কিছু না। হ্যাঁ, এটা আসলে জাস্ট একটা অ্যাক্টিভিটি ক্লাসের, পরীক্ষাতে এটা আসবে না। ওকে, সো আনসার হিয়ার আর সাম শর্ট নোটস অন দ্য ওয়ার্ডস। ওকে, সো প্রথমেই আমি যেটা নিয়েছি, একটা ওয়ার্ড নিয়েছি, দেখেন আনফ্যামিলিয়ার ওয়ার্ড, সেটা হচ্ছে বেনা। বেনা কি সেটা আমি এখানে লিখে দিয়েছি। বেনা ইজ এ টাইপ অফ ফোক মিউজিক ফ্রম অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ইন দ্য ক্যারিবিয়ান। ওকে, ইটস নোন ফর ইটস লাইভলি রিদমস অ্যান্ড ক্যাচি মেলোডিজ অফেন ফিচারিং কল অ্যান্ড রেসপন্স সিঙ্গিং। আপনারা এত বড় যদি না লিখতে চান তাও চলবে। দ্য সংস আর ইউজুয়ালি ইন Creole and can cover various topics including social commentary, news and humor. Bena is popular for its energetic and fun nature, making it a hit at parties and celebrations. এটা আসলে বিভিন্ন পার্টি এবং সেলিব্রেশনে করা হয়। এই দেখুন বাংলা সহ আমি দিয়ে দিয়েছি নিচে, আপনারা এটা পড়ে নিতে পারবেন। ওকে, সো তারপরে দেখেন ডোকোনা। ডোকোনা থেকেও কিন্তু একই কথা আমরা এখানে জানতে পারছি। ডোকোনা অলসো নোন অ্যাজ এ ডোকোনা অর ডুকোনো। ডুকোনো ইজ আ ট্রেডিশনাল ক্যারিবিয়ান ডিশ। এটা হলো ক্যারিবিয়ান একটা খাবারের নাম, ঠিক আছে। এটা সম্পর্কে আরও বেশ কিছু লেখা আছে। ইটস আ টাইপ অফ পুডিং। এটা পুডিং জাতীয় একটা খাবার, মেড ফ্রম স্ট্র্যাচি ফুডস লাইক কর্নমিল, কাসাভা, প্ল্যান্টেইন অ্যান্ড গ্রিন ব্যানানা। এখানে বলা হচ্ছে ভুট্টার আটা, কাসাভা, কলা, সবুজ কলা ইত্যাদি থেকে এটা তৈরি করা হয়। নিচে বাংলা দেওয়া রয়েছে, আপনারা এটা পড়ে নেবেন, আমি সময় নষ্ট করছি না। সো তারপরে যেটা থাকছে অ্যাক্টিভিটি সি, ঠিক আছে। এই যে দেখেন অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি সিটাও আমি এখানে তুলে নিয়েছি। ওয়ান ইজ নট বোর্ন এ ওয়াম্যান, ওয়ান বিকামস এ ওয়াম্যান। ওকে, একজন মেয়ে মানে মহিলা হয়ে জন্মগ্রহণ করে না বা নারী হয়ে জন্মগ্রহণ করে না, সে তাকে নারী হয়ে উঠতে হয়। মানে এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। মানে মেয়ে হইলেই যে সে একজন নারী হবে সেটা না। নারী বলতে এখানে তার রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে, তার কাজ করার ক্ষমতার কথা বলা হচ্ছে, তার বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে বেড়ে ওঠার কথা বলা হচ্ছে, অন্যদের থেকে ম্যাচিউরড হওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আমি বুঝতে পারছি। ওকে, সো এটা কে বলছিল? দিস ইজ কমেন্টেড বাই আ ফেমাস জেন্ডার থিওরিস্ট, একজন বিশেষজ্ঞের এটা কথা। ডাজ দ্য স্টোরি গিভ ইউ সেন্স অফ দ্যাট কাইন্ড? তো এই স্টোরিটা কি আমাদেরকে এই ধরনেরই কোনো কিছু একটা ধারণা দিচ্ছে বা অনুভূতি দিচ্ছে যে হ্যাঁ, একজন নারী সহজেই একটা মেয়ে সহজে একজন নারী হয়ে উঠতে পারে না। রাইট 10 সেন্টেন্সেস অন ইউর থটস, এবং আপনার চিন্তা থেকে 10টা শব্দ আপনি লিখুন। এখন এইখানে উত্তরটা এরকম হইতে পারে, দেখেন আমি দিয়েছি ইয়েস দ্য স্টোরি গিভস মি আ সেন্স অফ দ্যাট কাইন্ড অফ হুইচ ইজ ওয়ান ইজ নট বোর্ন এ ওয়াম্যান, ওয়ান বিকামস এ ওম্যান। সো এই যে একজন জন্ম থেকেই নারী হয় না, তাকে নারী হয়ে উঠতে হয়, এই কথাটা আমি কিন্তু এই গল্পের মধ্যে আমি পেয়েছি, আমার মত অনুযায়ী আমি পেয়েছি। কারণ এখানে সেই জন্য কিন্তু মা তাকে বিভিন্ন কিছু বোঝাচ্ছিল মেয়েটাকে, তাই না? আই রাইট ডাউন হিয়ার 10 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য জার্নি অফ বিকামিং ওয়াম্যান। তারপরে আমি একজন ওয়াম্যান হওয়ার যে জার্নিটা আছে সেটা সম্পর্কে 10টা সেন্টেন্স লিখছি। যেমন এখানে বলছে রাইট 10 সেন্টেন্সেস অন ইউর থটস। সো এখানে আমি 10টা আমার চিন্তা থেকে মানে যেটা লিখতে বলেছে সেই অনুপাতে আমি এখানে লিখে দিয়েছি। আপনার জন্য সহজ করে লেখার চেষ্টা করেছি। এগুলো বেশ আমি চেষ্টা করেছি যেন রিফাইন করে আরও সহজ করা যায়। ওকে, সো আন্ডারস্ট্যান্ডিং হু শি ইজ অ্যান্ড অ্যাকসেপ্টিং হার স্ট্রেংথস অ্যান্ড উইকনেস। সো একজন ওম্যান হতে গেলে অবশ্যই নিজেকে বুঝতে জানতে হবে, ঠিক আছে। সে কে এবং তার শক্তি, সামর্থ্য এবং তার দুর্বলতা সম্পর্কে তাকে জানতে হবে। 2 হচ্ছে লার্নিং নিউ থিংস, নতুন বিষয় শিখতে হবে, স্কিলস এবং দক্ষতা শিখতে হবে ফ্রম বোথ স্কুল অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স। সেটা স্কুল থেকেও শিখতে হবে এবং জীবন থেকেও সেটা অভিজ্ঞতা নিতে হবে। 3 নাম্বার বিল্ডিং সেলফ কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে টু হ্যান্ডেল ডিফারেন্ট লাইফ সিচুয়েশন, জীবনের বিভিন্ন ধরনের পরিস্থিতি সেগুলোকে ম্যানেজ করার জন্য, সেগুলোকে নিয়ন্ত্রণ বা সেগুলোকে মানে পরিচালনা করার জন্য তাকে এই সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। 4 নাম্বার লার্নিং টু মেক ডিসিশনস, নিজেকে তৈরি করে নিতে হবে সিদ্ধান্ত যেন নিতে পারে সেরকমভাবে, অ্যান্ড টেক রেসপন্সিবিলিটি ফর দেম, এবং অন্যদের জন্য
অথবা যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটার কথা বলা হচ্ছে এখানে দেম বলতে। যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেগুলোর প্রতি যেন একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব নিতে পারে, সে ব্যাপারে নিজেকে আরও সমর্থবান করে নিতে হবে। ৫ নাম্বারে বলতে পারি ম্যানেজিং ইমোশনস, নিজের যে আবেগ সেটা বা অনুভূতি সেটাকে পরিচালনা করতে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং আদার্স ফিলিংস, অন্যদের অনুভূতি জানতে বা বুঝতে চেষ্টা করতে হবে। অ্যান্ড হ্যাভিং গুড রিলেশনশিপস, এবং ভালো একটা সম্পর্ক বজায় রাখাও শিখতে হবে আর কি। ৬ নাম্বারটা যদি বলি, টেকিং কেয়ার অফ হার ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ, নিজের শারীরিক এবং মানসিক এবং আবেগগত যে দিকটা রয়েছে, স্বাস্থ্যটা রয়েছে, সেটাকে যত্ন নিতে হবে সেটার। ওকে। ৭ নাম্বার হলো লার্নিং হাউ টু ম্যানেজ মানি অ্যান্ড বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা মাথায় রাখতে হবে এবং শিখতে হবে যে কীভাবে নিজের টাকা পয়সাকে ঠিকঠাকভাবে গোছগাছ করা যায় এবং কীভাবে এই অর্থনৈতিক দিক থেকে নিজেকে স্বাবলম্বী বা স্বাধীন করা যায়। স্ট্যান্ডিং আপ ফর হারসেলফ, এবং নিজেই নিজের পাশে দাঁড়ানো শিখতে হবে। আদার্স অ্যান্ড সাপোর্টিং হার রাইটস অ্যান্ড ভ্যালুস, নিজের যে অধিকার এবং নিজের যে মূল্য রয়েছে সেটা নিয়ে নিজের পাশে দাঁড়াতে হবে এবং অন্যদেরকেও সাপোর্ট করতে হবে। ওকে। তারপরে হ্যান্ডেলিং চ্যালেঞ্জেস, সেটব্যাকস অ্যান্ড চেঞ্জেস ইন লাইফ, এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো তার সামর্থ্য রাখতে হবে। ওকে। ঘুরে দাঁড়ানো শিখতে হবে। ওকে। অলওয়েজ ওয়ার্কিং টু ইমপ্রুভ হারসেলফ অ্যান্ড সেটিং গোলস টু অ্যাচিভ, এবং সবসময় তাকে চেষ্টা করতে হবে ইমপ্রুভ মানে কি, উন্নতি করা, নিজের উন্নতিকরণের জন্য, এবং সেটিং গোলস টু অ্যাচিভ, এবং কিছু উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করতে হবে এবং সেগুলো অ্যাচিভ করার জন্য সেই উদ্দেশ্যগুলো স্থির করতে হবে। আমি নিচে কিন্তু এগুলোর বাংলা দিয়ে দিয়েছি, আপনারা এই বাংলাগুলো দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কী লেখা আছে। সো এবার আমি বইয়ের এখানে চলে আসছি। এই জায়গাতে একটু দেখেন, এখানে আমরা এ করলাম, বি করলাম, সি করলাম। এবার হচ্ছে লাস্টে ডি নাম্বার সেকশনটা রয়েছে। এখানে কি বলেছে, বায়োলজিক্যালি অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ, বায়োলজিক্যাল বলতে কি জৈবিকভাবে যে জৈবিক গুণাবলী রয়েছে ছেলে এবং মেয়ের মধ্যে, সেটা তাদেরকে মানে পরিচয় করিয়ে দেয় বা কাজ করতে সাহায্য করে। কোথায়? সোসাইটিতে, সমাজে একজন পুরুষ অথবা মেয়ে হিসেবে। দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, এটাই হচ্ছে একজনকে এই যে পুরুষ অথবা মহিলা এই মানে পরিচয়টা দেয়, এবং অনেক সময় এটার মাধ্যমে কিন্তু তারা কি হয়, বৈষম্যের শিকার হয়। আগে যেটা হতো যে নারীদেরকে খুব বেশি ভ্যালু দেওয়া হইতো না, তাদেরকে গুরুত্ব দেওয়া হইতো না, তাদের মূল্য দেওয়া হইতো না, রাইট? ইন দ্য ফলোইং টেবল কমপ্লিট দ্য লিস্ট অ্যাক্টিভিটিস দ্যাট ইউ মার্কড। সো যেটা, আচ্ছা এত কিছু পড়ার দরকার নাই, নিচে দেখেন এই একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে ম্যানস জব এবং এখানে ওমেন্স জব লেখা রয়েছে। ম্যানসের জবে এখানে 3টা দেওয়া রয়েছে, ড্রাইভিং কার, ম্যানস ড্রাইভিং কার করতে পারে, মানে কার চালাইতে পারে, মেয়েরাও কিন্তু পারে এটা, বাট আমরা সচরাচর যেটা দেখে থাকি ছেলেরাই কারটা বেশি চালায়। ওকে। অ্যাথলেটিক্সে কিন্তু মেয়েরাও যুক্ত হইতে পারে, বাট আমরা সচরাচর দেখে থাকি অ্যাথলেটিক্সে ছেলেরাও একটু বেশি যুক্ত হয়ে থাকে। স্কুবা ডাইভিং, যেটা সমুদ্রে পানির নিচে ডাইভ করা বা সাঁতার কাটার যে ব্যাপারটা, সেটা কিন্তু মেয়েরাও করতে পারে, ছেলেরাও করতে পারে, কিন্তু ছেলেরা এই ব্যাপারেও একটু এগিয়ে রয়েছে। অ্যান্ড এই পাশে মেয়েদের ক্ষেত্রে যেটা, মেয়েদের কাজ কুকিং মেয়েরা রান্না করে, মানে তারা রান্না করতে পছন্দ করে। ছেলেরাও কিন্তু রান্না পারে, বাট কুকিংটা হচ্ছে মেয়েদের একটা কাজ। সো এটাতে তারা বেশি এগিয়ে আছে। নার্সিং, কেয়ার করার একটা ব্যাপার, যেটা যত্ন নেওয়ার যে ব্যাপারটা, লালন পালনের যে ব্যাপারটা, এটা কিন্তু ছেলের চেয়ে মেয়েরা একটু বেশি করে থাকে। সো এটা ওম্যানস জব হিসেবে এখানে পরিগণিত হয়েছে। এবং শেষে দেখেন এই পাশে 3টা ছিল না ম্যানস জব হিসেবে, সো এই পাশে 2টা ছিল। তো লাস্টে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, এটাই বলেছে যে এটাকে পরিপূর্ণ করতে হবে, টেবিলটাকে পরিপূর্ণ করতে হবে। ওকে। সো এখানে আমি টিচিং দিয়ে দিয়েছি। টিচিং কিন্তু ছেলেরাও করে, মেয়েরাও করে, বাট এই যুগে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি সেকশনে মেয়েদের আধিপত্য কিন্তু অনেক বেশি। সো আমরা ধরেই নিচ্ছি টিচিং পেশাটাও মেয়েরা একটু বেশি এগিয়ে। সো এতটুকুই ছিল আমাদের আজকের এই লেসন সম্পর্কে, লেসন 2 সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করতে ভুলবেন না ইনশাআল্লাহ, এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।